অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে, তার মানে যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন। এবং অঘটনটা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে সেইটা মূল সারমর্ম আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি। কারণ প্রেসিডেন্ট মাদুরো আদালতে বলছে যে আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করে আনা হয়েছে। এই যে মার্কিন আদালতে আনার পরেও বলছে আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। শেখ হাসিনাও কিন্তু মনে করে যে সে এখন বৈধ প্রধানমন্ত্রী, তার মানে গন, কেস ফাইনাল। মানে তারেক রহমানকে ক্ষমতাটা হাতে তুলে দেবেন আর তারা যে যার ঘরে ফিরে যাবেন। শেষ পর্যন্ত পরিণতি হবে যেটা আওয়ামী লীগ আর শেখ হাসিনা বলছেন, যে যে সরকার ক্ষমতায় আসবে এমন একটা নির্বাচনের পর সে সরকার শেষ পর্যন্ত বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, সেই সরকারের শিগগিরই পতন হবে। আওয়ামী লীগ নেতারা কি দেশে আসবেন? কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, এমপি, মন্ত্রী সবাইকে দেশে যেতে বলুন, দেশে যেতে হবে। জামাতের সাথে জোটে গিয়ে এনসিপি কি সবকুল হারাচ্ছে? আমরা কথ্য ভাষায় যেমন বলি, আমছালা দুই গেল কিনা এনসিপি জামাতের সাথে জোট করে এনসিপির বিরাট ক্ষতি হয়েছে দল হিসাবে। এনসিপির সাথে কি জামাত ইসলাম প্রতারণা করলো? দেখুন, এই জামাত ইসলামে এনসিপি যোগ দেওয়ার কারণেই ইতিমধ্যেই এনসিপির মাঝে একটা চরম আকারে ভাঙন সৃষ্টি হয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে, যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন। এবং অঘটনটা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে সেইটা মূল সারমর্ম আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি। কারণ এই অঘটনের যে কোনো মুহূর্তে, মানে এই মাসের ভেতর যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সার্জিক্যাল স্ট্রাইক, এবং এটা যে কোনো মুহূর্তে হতে পারে, এটা গ্যারেন্টি রাখতে পারে। এই ঘটনা বলার পর গতকাল সারা দিনে 4টি ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে যে নরসিংদী পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তের হামলায় মণি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত। দ্বিতীয়ত, চট্টগ্রামে আরেক হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 350 ভরি স্বর্ণ লুটপাট। এরপরে আবার আরেকজন মাছের বরফ কারখানার ব্যবসায়ী এবং তিনি একজন সাংবাদিকও তিনিও নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে। গুলি করে গলা কেটেছে সেও হিন্দু। এবং সবচেয়ে নৃশংস আরেকটি যেটা, সেটা হচ্ছে যে হিন্দু এক বিধবা ভদ্র মহিলাকে গণধর্ষণের পরে চুল কেটে ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়েছে অনলাইনে। এই ঘটনাগুলো গতকাল সারা দিনে ঘটেছে, 4টায় হিন্দু নির্যাতন, যেগুলো এই মুহূর্তে ভারতের জন্য হটকেক হয়ে গেছে। ভারতের জন্য হটকেক, আর আমাদের বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্য। শুধু যে 4টা হিন্দু, আজকে 3জন হিন্দু ভদ্রলোক মারা গেলেন এবং একজন হিন্দু ভদ্র মহিলা গণধর্ষণ হয়েছেন, সেটার উপর না। এই যে কারফিউ গেল গত পরশুদিন, যে কারফিউ দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে আপনাদেরকে আরও কিছু যে নিউজগুলো বলছি, এগুলো পুরোটা শোনার পরে আপনারা বুঝে যাবেন যে কাহিনীটা আসলে কি হচ্ছে এবং কি হতে চলেছে। এটা বুঝতে মনে হয় আপনাদের তখন আর কষ্ট হবে না। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে এই পর্যন্ত, তাদের সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের এই কথাগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আরও সাবস্ক্রাইব করুন প্লিজ। পরবর্তী আজকে যে জন্য আবার আরেক রকম ভিডিও, যেটা যে কোনো মুহূর্তে অঘটনটা কি ঘটছে জানেন? বাংলাদেশ ভারত সীমান্তে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আসাম এবং ত্রিপুরা এই 2 রাজ্যে 11 জন জঙ্গি ধরা হয়েছে। আর এই জঙ্গি যারা, মানে ভারত সীমান্তের কাছে যে জঙ্গি, এরা হচ্ছে যে ইসলামী ইমাম মাহমুদ কাফেলার একটি অংশ। ইমাম মাহমুদ কাফেলাটার প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশে হয়েছে 2023 সালে। এই ইমাম মাহমুদ কাফেলার অনেককে ধরা হয়েছিল বাংলাদেশে, এবং সেই জঙ্গি সংগঠনেরই 11 জন বর্তমানে ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যে ধরছে। তো ভারত বাংলাদেশ সীমান্তের চতুর্দিকে নিরাপত্তা বলয় অলরেডি তৈরি করেছে ভারতের বিভিন্ন অঞ্চলের গোয়েন্দারা, প্রশাসনিক যে কর্মকর্তারা আছে, এরা কিন্তু সার্বক্ষণিক চোখ রাখছিল। আর এই চোখ রাখার কারণেই এই নতুন জঙ্গি কাঠামো, যেটা মানে ইমাম মাহমুদ কাফেলা, এই কাফেলার আপনার 11 জনকে বিএসএফ ধরছে। এবং বিএসএফ সরাসরি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই 11 জনকে ধরছে, এবং 11 জনকে ধরার সাথে সাথে এটা বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে রাতেই। আর এই ঘটনা ঘটছে আপনার 28 তারিখ দিবাগত রাত, মানে 29 তারিখ পড়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 29 তারিখে খালেদা জিয়ার মৃত্যু ডিক্লারের আগেই ঢাকা থেকে আমাদের
বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে ওনাকে জরুরি তলব করেছিল বাংলাদেশ। এই জরুরি তলবের মূল কাহিনীটা ছিল যে এইটা, যে এই যে যেই 11 জনকে ধরছে তার মধ্যে 3 জন বাংলাদেশি, বাকিরা ওইখানকার মুসলমান গোষ্ঠী, যাদেরকে বাংলাদেশ সে সন্ত্রাসী গোষ্ঠীগুলা আপনার কম্প্রোমাইজ করছে, যে মানে ভারতে একটা গন্ডগোল লাগার জন্য। আর আসাম ত্রিপুরায় আমাদের বাংলাদেশের আইএমকে নেটওয়ার্ক যেটা মানে ইমাম মাহমুদ কাফেলার যে নেটওয়ার্ক, এটা আসাম এবং ত্রিপুরাতেও আছে। ওখানকার কিছু মুসলমানকে এরা অ্যাড করছে, করে এই কাহিনীটা যে ওখানে আসাম এবং ত্রিপুরাতে একটা ইসলামিক বিপ্লবের মতন ঘটানোর জন্য, যেটা সব বারবার আমাদের এই যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন ওই যে এনসিপি আলারাও বলছিল, আপনারা জানেন যে এনসিপি আলারাও বলছিল যে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের এই সহযোগিতা করবো, এদেরকে দেশে আনবো, এদেরকে দেশে রাখবো, এদেরকে এই করব, ওদের প্রশিক্ষণ দিব। এখন যেটা বিএসএফ যেটা বের করেছে সেটা হচ্ছে যে আপনার এই যে 11 জন ধরছে, এবং এই 11 জনের মধ্যে যে 3 জন বাংলাদেশি, এবং বাংলাদেশে এদের যে নেটওয়ার্ক আছে এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং আপনার জেএমবির সাথে সম্পর্ক। এই ইমাম মাহমুদ কাফেলা হচ্ছে যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বিত গঠিত আইএমকে একটা সংগঠন। আর এই সংগঠন দ্বারাই তারা চালাইতে চাচ্ছে একটা কাহিনী। এবং ওখানে যে 2 জন বাঙালি ধরা হয়েছে, 3 জন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমর, আরেকজনের নাম হচ্ছে খালেদ এবং ওমর এরা স্বীকার করেছে যে গত 1 বছর যাবৎ ইন্ডিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপকে ওরা কাজ করেছে, এবং বাংলাদেশের কিছু ছেলে পেলে আছে জিহাদি মনোভাবপূর্ণ, এদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাবেক সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং বর্তমান সেনাবাহিনীতে অবস্থিত কিছু কর্মকর্তা মিলে ট্রেনিং দিয়েছে। আর ট্রেনিংয়ের সময় তাদের কাছ থেকে যেসব অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রশস্ত্র নিয়ে ইন্ডিয়া থেকে যে অস্ত্রশস্ত্র তারা ইন্ডিয়ায় ঢুকছিল, সেগুলোর অনেকগুলো অস্ত্রশস্ত্র অলরেডি উদ্ধার করছে হচ্ছে যে বিএসএফ। আর এই নেটওয়ার্কের পুরাটার শিকড় হচ্ছে যে বাংলাদেশ। মানে এরা বাংলাদেশের হচ্ছে যে মূল কাহিনী, এই নেটওয়ার্ক এবং সীমান্ত পার হইয়া রেডিক্যাল কার্যক্রম চালাচ্ছে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করো। এবং এই 2 জন ওমর এবং খালেদ 2 জন যারা ওই 11 জনের সাথে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে, এই 2 জন এইটাও স্বীকার করছে যেখানে পাকিস্তানের আইএস কর্মকর্তারাও ট্রেনিং দিছে পার্বত্য চট্টগ্রামে প্রায় 650 জিহাদি মৌলবাদী গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা আছে কিছু, আর বাঙালি আছে ম্যাক্সিমাম। এর মধ্যে 80% বাঙালি, 10% রোহিঙ্গা এবং 10% ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু সন্ত্রাসী গোষ্ঠী। এদেরকে আইনা ওই যে আপনার ইন্ডিয়ার 2টা ওই সাইডের যে সন্ত্রাসী গোষ্ঠী, এদেরই নিয়ে নাকি এই ট্রেনিং ক্যাম্প চালু করছে। তার মধ্যে এটা সবগুলোই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটা শিওর করছে, এবং সাথে আছে আপনার কিছু বর্তমান কর্মকর্তা। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতি আছে, PCJSS, এরা সশস্ত্র, এবং 2024 সালে 13 জন সদস্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ধরা পড়ে, যাদের অনেকেই সশস্ত্র সংঘর্ষে আহত অবস্থায় ছিলেন 2024-এর লাস্টে, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে, এটা 2024-এ। এবং গত পরশুদিন ধরা, এই 29 তারিখে ধরা গেছে আরো 11 জন। এবং এরা সবাই হচ্ছে যে আদর্শিক উগ্রবাদী, এবং এই যে আপনার গাজবাতুল হিন্দের জন্য এরা খুব প্রস্তুতি নিয়ে রাখছে যে ওরা গাজবাতুল হিন্দ করবেই। এই হচ্ছে যে এই যখন অবস্থা, তখন ভারত কিন্তু অলরেডি এটা বাংলাদেশকে জানাইছে, এবং ওখানে যারা জঙ্গি আপনার যাদেরকে ধরছে তার মধ্যে বাংলাদেশি যে 3 জন, 2 জনের নাম জানা গেছে, ওমর এবং খালেদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রের ছবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং তার রেডিকালাইজেশন করে ইন্ডিয়াতে একটা বিশাল নেটওয়ার্ক করে একটা গন্ডগোল করতে চাইছে। আর ইন্ডিয়া এই জিনিসগুলো সব অলরেডি তাদের বিভিন্ন মিডিয়া সহ আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরছে। এইদিকে গতকাল সারাদিনে যে 4 জন হিন্দু মারা গেল, 3 জন হিন্দুকে মেরেই ফেলা হয়েছে, আর একজন মহিলাকে গণধর্ষণ করে চুল কেটে রাস্তায় বেঁধে রেখে ভিডিও করা হয়েছে, এগুলো অলরেডি সারা পৃথিবীতে জানে। তার মানে ইন্ডিয়ার হাতে অস্ত্র আমরা তুলে দিচ্ছি একের পর এক, এবং যে কোনো মুহূর্তে ইন্ডিয়া এখন কাউন্টার অ্যাটাক করতে পারে বাংলাদেশকে। এবং সেটা যদি আপনার ভেনিজুয়েলার মতো হয়, কারো কিছু করার নাই, বা আপনার রাশিয়ার মতো হয় যে ইউক্রেনের উপর আক্রমণ চালাই দিছে, সেরকম হলে কারো কিছু করার নাই। যার কারণেই আপনার ত্রিপুরা সীমান্তে টোটাল আপনার কারফিউটা জারি করছে, কারণ হচ্ছে যারা সমস্ত খবর সমস্ত কিছু নিয়েই এটা করছে। এবং বাংলাদেশ সেনাবাহিনী নাকি অস্ত্রশস্ত্র সহ বর্ডার ক্রস করার জন্য এই জঙ্গিগুলোকে সহযোগিতা করছে। এখন এটা এমন একটা অবস্থা যে ত্রিপুরার গোমতী ও ধলাই জেলা সরাসরি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে এখন দীর্ঘদিন যাবৎ সশস্ত্র উত্তেজনা চলছে। এবং আপনার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউপিডিএফ যেটা, আবার আপনার এখানে এই যে ওমর আর খালেদ কিন্তু সরাসরি ইউডিপির নেটওয়ার্কে ছিল ওরা। এবং ইউপিডিএফ কোনটা? ইউপিডিএফ যেটা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে, যে ইউপিডিএফ তো অবশ্য 4টা। আপনার ভারত ইয়েতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে 4টা গ্রুপ আছে। জেএসএস আছে, সন্তুল আর্মার গ্রুপ, ওটা অবশ্য এখন নিষ্ক্রিয়। জেএসএস সংস্কারপন্থী গ্রুপ, ওরা এখন অস্ত্র হাতে নিছে। ইউপিডিএফ
প্রসিদ্ধ গ্রুপ, ওরাও অস্ত্র আছে, ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ, ওদের কাছেও অস্ত্র আছে, কুকি চীনের কাছেও অস্ত্র আছে, এবং ইউপিডিএফ আরেকটা আছে যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। সেনাবাহিনী প্রশিক্ষণ দেয়, সেনাবাহিনীর সদস্যরা ওই ইউপিডিএফ এর নাম দিয়ে বাকিগুলোরে মারে। সেই সেনাবাহিনীর অংশটা, সেনাবাহিনীর সেই লোকগুলাই এখন এই ইউপিডিএফ ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ঢুকার চেষ্টা করতেছে এবং সেখানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই রিপোর্টটা পাওয়ার পরে এবং এই 11 জন ধরার পরে এবং যে দুজন বাংলাদেশের নাম বললাম, ওমর এবং খালেদ যখন সরাসরি স্বীকার করলো যে ওরা ইউপিডিএফ এর অরিজিন কর্মী, এখন আইএমকে নেটওয়ার্কের সাথে যুক্ত, যেটা আপনাদের বললাম যে ইমাম মাহমুদ কাফেলা, এই সবগুলো জানার পরে এবং তারা এটাও স্বীকার করলো যে তাদের ট্রেনিং সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হয় এবং 1 বছর ধরে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক 25 জন সেনা কর্মকর্তা বাই রোটেশন এদেরকে ট্রেনিং দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভেতরে, এবং ট্রেনিং দিয়ে তাদেরকে ইন্ডিয়ার দিকে পাঠানো হচ্ছে। এগুলো সব রিপোর্ট অলরেডি বাংলাদেশ সরকারের কাছে আছে, যেটার ভয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে ডাকছিল, কারণ এই ঘটনা যখন চাউর হয়ে যাবে হয়তো অ্যাম্বাসির উপর আক্রমণ হইতে পারে, আবার ইন্ডিয়া হয়তো সমস্ত অ্যাম্বাসির সবগুলো ধরে ফেলতে পারে ওইখানে, এবং যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক পার্বত্য চট্টগ্রাম সহ ওই যে ঢাকা শহরে সেনাবাহিনীর একটা আছে না, ক্লাব আছে না, কি জানি ক্লাব, সেনা ক্লাব না কি, ওইটার ভিতরেও যে কোনো মুহূর্তে চালাইয়া দিতে পারে অ্যাটাক। এবং এই গ্রুপ পুরাটা কে চালনা করতেছে, পয়সা করে দিচ্ছে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ, এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এখানে টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্র দিচ্ছে। এই খবরের পরেই ইন্ডিয়া নড়ে চড়ে বসছে, এবং এই জন্যই বলছে আপনাদের যে কোনো মুহূর্তে, মানে এই জানুয়ারি মাসের যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে। নতুন বন্দোবস্তটাতে সকলের একটা কমন স্বার্থ আছে, প্রধান কমন স্বার্থ হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও, কিছুতেই যাতে আবারও আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশের এই ক্ষমতা বা রাজনীতির সমীকরণের মধ্যে কিছুতেই আবারও যুক্ত না হয়ে পড়তে পারেন। এই বিষয়টাই এই এত রকম পক্ষকে এক সুতায় গেঁথে রেখেছে, এবং সে কারণে তারা সকলে কথায় কথায় এত মাস ধরে যমুনায় গিয়ে জড়ো হতেন যখনই তাদের মধ্যে কোনো বিবাদ লেগে যেত, আর এখন তারা কোনো বিবাদ ঘটে যাবার আগেই বারবার তারেক রহমানের দরবারে গিয়ে হাজির হচ্ছেন, কারণ ওই একটা স্বার্থ, কমন স্বার্থ রক্ষা করতে, আওয়ামী লীগ ঠেকাতে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। কিন্তু ঐক্য ব্যাপারটা বা ঐক্যবদ্ধ থাকা একটা লম্বা সময়ের জন্য কি এত সহজ? দেখেন, তারেক রহমান ঢাকায় আসার আগে বা তারেক রহমান সিনে আসার আগে, কথ্য ভাষায় যদি বলি, বিষয়টা এমন ছিল যে আগস্টের পর থেকে ক্রমাগতভাবে আমরা এটা আরো বেশি করে উপলব্ধি করছিলাম যে প্রকৃতপক্ষে জুলাই আগস্ট আন্দোলনের রাজপথে যে পক্ষটি সবচেয়ে বেশি শক্তি, কৌশল, জনবল নিয়েছিল সেই জামাতে ইসলামী ক্ষমতার সবচেয়ে শক্তিশালী পক্ষ। ডক্টর ইউনূস সরকারের ওপরেও তার অসীম একটা নিয়ন্ত্রণ। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই বলি, জাতীয় নাগরিক পার্টি বলি, এনসিপি বলি, যে নামেই ডাকি না কেন ছাত্র জনতাকে, সারা বাংলাদেশে যে শত শত হাজার হাজার ছাত্র তরুণের মুখ তৈরি হয়েছে, তাদের ওপরেও জামায়াতে ইসলামীর একটা অপরিসীম নিয়ন্ত্রণ। বিএনপি, এই জামায়াতে ইসলামী, এনসিপি, তারা এই কলঙ্ক বিএনপিকে দিচ্ছিল বটে যে 5ই আগস্ট আওয়ামী লীগের পতন হওয়া মাত্র টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব বিএনপির দখলে চলে গেছে। কিন্তু জামায়াতে ইসলামী জানে যে তারা প্রশাসনের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে তাদের ব্যক্তিদেরকে প্রথমবারের মতো একেবারে ছক কষে বসাতে পেরেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে বসাতে পেরেছে, শিক্ষা প্রশাসনে বসাতে পেরেছে, স্বাস্থ্য প্রশাসনে বসাতে পেরেছে। কাজেই জামায়াতে ইসলামী সরকারি প্রশাসনে এভাবে এর আগে কখনো প্রভাব বিস্তার করে তাদের পছন্দ মতো লোক নিয়োগ দিতে পারেনি। আর এনসিপি দেখেন, তারা ক্রমাগত বিএনপিকে চাঁদাবাজ বলে গালি দিতে জামায়াতে ইসলামীর সাথে গলা মিলিয়েছে বটে, অশ্লীল গালাগালিও করেছে বটে বিএনপিকে, কিন্তু তারা যত হাজার হাজার মানে ছাত্র জনতার মুখ তৈরি করেছে সারা বাংলাদেশে, যারা কিনা থানায় একেবারে বসে থেকে পুলিশের কাজকর্ম, মামলা মোকদ্দমা, কার নামে মামলা হবে, কার নামে মামলা উঠবে, সেগুলো নিয়ন্ত্রণ করছে। তারা যে কোনো সরকারি দফতরে, মানে জেলা প্রশাসক অফিস থেকে সচিবালয় পর্যন্ত বসে থেকে কার পদ পদায়ন কোথায় হবে সেসব নির্ধারণ করছে, কে কোথায় কাজ পাবেন, কোন ঠিকাদার কোথায় কোন কাজ পাবেন, এগুলো ঠিক করছেন। এই সব কিছুতে যত টাকার খেলা চলছে, এমনকি ধরুন হাতে নাতে তো একবার ধরাই হলো, কি এক বিস্ময়কর ব্যাপার, একটি ঘটনা ধরে ফেললো পুলিশ যে গুলশানে চাঁদা আনতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দ্বিতীয়বার না তৃতীয়বার চাঁদা আনতে গিয়ে পুলিশ তাদের ধরলো, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সকল কমিটি ভেঙে দেওয়া হলো, আবার সেই কমিটিকে কার্যকর করা হলো। মানে চাঁদাবাজি প্রকাশ্যে চলছে, তার সঙ্গে এমনকি এক ছাত্র উপদেষ্টার সম্পর্ক পর্যন্ত বেরিয়ে গেল, কিন্তু এই চাঁদাবাজিকে নির্বিঘ্ন রাখা হলো। তাহলে এই ভাগাভাগিতে এখন যখন তারেক রহমান এসে ঢাকায় উপস্থিত হওয়ার পরে এমন একটা ভারসাম্যহীনতা তৈরি হলো, তখন বৈষম্যের বাংলা, মানে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে যে ছাত্র জনতার আন্দোলনের সাফল্য, সেই ছাত্র জনতা কেন এই বৈষম্য মেনে নেবে? মানে
তারেক রহমান আসা মাত্র বিএনপি হয়ে উঠলো সারা বাংলাদেশের সবচেয়ে এক রকমের শক্তিশালী পক্ষ, কারণ পুলিশ প্রশাসন সেনাবাহিনী সরকার সকলে হঠাৎ করে তারেক রহমানের সব কথা শুনবার জন্য প্রস্তুত। তারেক রহমান ফেব্রুয়ারিতে ক্ষমতা নেবেন সেজন্য প্রস্তুত, এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ মানে যাদের কাছ থেকে সারা বাংলাদেশে টাকা উঠছে, যাদের জন্য কে কোন কার্যালয়ে মানে যে ঝা চকচকে সব কার্যালয়ে নাম অজানা সব দলের অফিস হয়ে গেল, সেসব টাকা কারা যোগান দিচ্ছিলেন? এই সব ব্যবসায়ীরা গিয়েও যদি এখন এক দরবারে মিলিত হন আর ওই রাজনৈতিক দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে একেবারে মানে শতভাগ সমর্থন শুধু নয় সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে বলুন তো অন্যরা সেই ক্ষমতার ভারসাম্যটা, ওই ভাগাভাগির ভারসাম্যটা বজায় রাখবেন কি করে? এই 25শে ডিসেম্বর তারেক রহমান আসার আগ পর্যন্ত সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছিল, প্রায়শই তারা জরিপ করেও দেখাচ্ছিল যে দেশি বিদেশি সংস্থা জরিপেও বলছে যে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে ভোটের ভাগাভাগিটা আওয়ামী লীগ যখন নাই তখন ভোটের পার্থক্যটা 4% এসে ঠেকেছে, এবং প্রায়শই তারা হিসাব করে দেখাচ্ছিল যে সেই জামায়াতে ইসলামীর সঙ্গে যখন অন্যান্য ইসলামী দল যোগ হচ্ছে, যখন তরুণদের দল যুক্ত হয়ে যাচ্ছে, তখন কিভাবে জামায়াতে ইসলামী এসে মানে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবার জন্য বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এহেন জামায়াতে ইসলামী এখন সেই সংবাদ মাধ্যমে জরিপ ছাপছে যে মাত্র নাকি 19% ভোট পাবে আর 70% মানুষই নাকি বিএনপিকে ভোট দিতে প্রস্তুত। এবং পুরোপুরি সংবাদ মাধ্যম যেভাবে আর সকলের খবরাখবর বাদ দিয়ে দিনরাত তারেক রহমান তারেক রহমান তারেক রহমান জপ করছেন, এর ফলে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, সেই বৈষম্যের একটা মানে ব্যবস্থা না হওয়া পর্যন্ত, সেই ব্যবস্থা না হওয়া পর্যন্ত একটা নির্বাচনেই বা অন্য পক্ষগুলো কেন যাবে? মানে যে উপদেষ্টারা বহাল তবিয়তে আছেন, যে উপদেষ্টারা দিনে রাতে বিভিন্ন বিদেশে সরকারি সফরে যাচ্ছেন, বাংলাদেশের বন্দর বেচে দিচ্ছেন, ওই দ্বীপ বন্ধ করে দিচ্ছেন, ওই বিমান কিনে ফেলছেন, ওই যুদ্ধ বিমানের অর্ডার দিতে অন্য আরেক দেশে যাবার ব্যবস্থা করছেন, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, দোহা মানে ওলট পালট করে ফেলছেন বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের ভাগ্য নির্ধারণে, এহেন সব উপদেষ্টারা কেন তারা হঠাৎ করে ক্ষমতাহীন হয়ে ভাবুন তো আবারও কেন সাধারণ অধ্যাপকের জীবন, এনজিও কর্মকর্তার জীবন, মানবাধিকার সংগঠনের প্রধানের জীবনে ফিরে যাবেন? মানে তারেক রহমানকে ক্ষমতাটা হাতে তুলে দেবেন আর তারা যে যার ঘরে ফিরে যাবেন, আর 19% ভোট নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতার যতটুকু ভাগ পাবে তাতেই সন্তুষ্ট হবে? তাহলে প্রশাসনে, পুলিশে, শিক্ষায়, স্বাস্থ্যে মানে বাংলাদেশের সকল সেক্টরে তারা উচ্চ পদে তাদের দলীয় ব্যক্তি বা তাদের সমর্থকদের যে পুরস্কৃত করে বসিয়েছে সেই পদগুলো তো ওই ব্যক্তিরা হারাবেন। বিএনপি তো তাদেরকে পরিবর্তন করে তাদের অনুসারীদেরকে ওখানে বসাবে। তাহলে জামায়াতে ইসলামী তাকিয়ে তাকিয়ে সেই বিষয়টা দেখবে 19% ভোট পেয়ে যখন 70% ভোট দিয়ে পুরো সিস্টেম তারেক রহমানকে ক্ষমতায় বসাবে। এগুলো কি হয়? মানে তারেক রহমান, জামায়াতে ইসলামী, বিএনপি, জামায়াতে ইসলামী নাকি একটা জাতীয় সরকারে সম্মত হয়ে গেছে। জামায়াতে ইসলামীর আমির গুলশান কার্যালয়ে তারেক রহমানের দরবার থেকে বেরিয়ে সে কথা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে বলেছেন। কিন্তু জাতীয় সরকার গঠন করলেই বা কি হবে? কোন দল সবচেয়ে বেশি আসন পেয়েছে, কোন দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে, সেটা যখন একটা ভোটের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে তখন ওই দল তো অপর দলের ওপর অবশ্যই মাতব্বরি করবে। তাহলে মাতব্বরি চলছিল এক পক্ষের, মাতব্বরি করার সম্ভাবনা তৈরি হচ্ছে ভোটের মাধ্যমে আরেক পক্ষের, সেটা ওই পক্ষটি সহ্য করবে কেন? মানে ক্ষমতার ভারসাম্য তো নষ্ট হবে, ভাগাভাগিতে তো সমান ভাগ থাকবে না, কিংবা শক্তিশালী পক্ষটাই অশক্তিশালী হয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর ওই যে উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার, সেই পক্ষটির কি হবে? কি হবে তরুণদের? মানে নাহিদ, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন এ কটি মুক্ত নয়, সারা দেশে যে শত শত নাকি সমন্বয়কারীর পোস্টই ছিল, এরপর বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছিলেন, এমনকি সমন্বয়কারীদের উপদেষ্টা হিসেবে জুলাই আগস্ট আন্দোলনে কাজ করেছেন এমন ব্যক্তিদের অনেকেও তারাও পত্রিকার পাতায় নাম নিয়ে এসেছিলেন। এমনকি ধরুন এই যেই মেয়েটিকে নিয়ে এই গত কদিনে এত কথা, তাহারিমা জান্নাত সুরভি, জুলাই যোদ্ধা, মাত্র একাদশ শ্রেণীতে পড়েন, তিনি সারা বাংলাদেশে প্রেসার গ্রুপ তৈরি করে বিভিন্ন দাবি আদায়, 32 নম্বর ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন দাবি আদায়ের সবচেয়ে সোচ্চার মুখ। আবার দুর্জনেরা বলেন তিনি সারা বাংলাদেশের অন্যতম বড় সাহসী চাঁদাবাজও বটে। তাহলে বলুন তো মাহাদি হাসান, ওই যে ছেলেটি, মানে যেই ছেলেটি হবিগঞ্জ থানায় গিয়ে বলল যে জুলাই যুদ্ধের জন্য তাকে এসআই সন্তোষকে পুড়িয়ে মারতে হয়েছে, থানায় আগুন জ্বালিয়ে দিতে হয়েছে, ওই রকম ছেলেগুলোকে, ওই রকম ছেলে মেয়েগুলোকে বিএনপি বা যারা ক্ষমতায় আসবে সবচেয়ে বেশি ভোট পাবে, সবচেয়ে বেশি আসন পাবে, তারা আশকারা দিতে থাকলে তাদের রাজনৈতিক পক্ষের প্রভাব সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কি করে? তাদের সরকারের নিয়ন্ত্রণ কি করে প্রতিষ্ঠিত হবে? কাজেই ভাগাভাগির একটা নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করতে পারবে এই চার পক্ষ মিলে, সেটাই আমি এখনো পরিষ্কার বুঝতে পারি না।
আর যদি বা সেই ভাগাভাগির নির্বাচনটা হয়েই যায়, তাহলে যে সরকার আসবে সেখানে তো ভাগে বৈষম্য হবে। সেই বৈষম্য অন্য পক্ষগুলো সয়ে নেবে কেন, সেটাও আমি কোনো হিসেব মিলিয়ে বুঝতে পারি না। আমার তাই মনে হয় শেষ পর্যন্ত পরিণতি হবে যেটা আওয়ামী লীগ আর শেখ হাসিনা বলছেন, যে যে সরকার ক্ষমতায় আসবে এমন একটা নির্বাচনের পর সে সরকার শেষ পর্যন্ত বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ সেটা বোধহয় আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে না, বরং তারাই নিজেরাই ভাগাভাগির সরকারের মধ্যে ভাগাভাগি নিয়ে কামড়াকামড়িতে নিঃশেষ হবেন, ক্ষমতাহীন হবেন এবং সম্ভবত ওই কোন্দলেই সেই সরকারের শিগগিরই পতন হবে। জামাতের সাথে জোটে গিয়ে এনসিপি কি সবকুল হারাচ্ছে? আমরা কথ্য ভাষায় যেমন বলি আমছালা দুই গেল কিনা এনসিপির। একটা খবরের দিকে তাকিয়ে এটা মনে হচ্ছিল, যমুনা টিভির অনলাইন পোর্টালে একটা নিউজ এসছে, এনসিপিকে 10-এর বেশি আসনে ছাড় দিচ্ছে না জামাত। জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে 10-এর নিচে। এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা, যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। জামায়াত চায় জনভিত্ত জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এনসিপি জামাতের সাথে জোট করে এনসিপির বিরাট ক্ষতি হয়েছে দল হিসেবে। তারপরে গেছে, কারণ এনসিপিতে যারা নির্বাচন করতে চান, যারা মনোনয়নটা পাবেন, তারা ভেবেছেন হয়তো এই নির্বাচনে গিয়ে জামাতের সাথে তাদের যে আসন সমঝোতা তার মাধ্যমে তারা কিছু ভোট পাবেন, যেটা তাদের প্রোফাইলে যুক্ত হবে। তার অনেকে জিতে আসবেন, অনেকে এটা ভেবেছেন বলে আমি বিশ্বাস করি না। কিন্তু যে বললাম দল হিসাবে ক্ষতি হয়েছে, কেন হয়েছে সেগুলো নিয়ে আমরা প্রচুর বিশ্লেষণ করেছি। জামাতের বিরাট উপকার হয়েছে, এই তরুণদেরকে সামনে রাখতে পারছে। অভ্যুত্থানের তরুণরা, এনসিপির যারা নেতা আছে তাদের সোশ্যাল ক্যাপিটাল অনেক কমে গেছে, কিন্তু তারপরও এটা ফেলে দেওয়ার মতো না। অ্যাট দ্য সেম টাইম, যেটা বারবার বলছি, একটা ধর্মীয় জোট, সেখানে সে যতগুলো মধ্যপন্থী দল পাবে, তাতে এটা ইসলামী জোট এই ব্র্যান্ডিং থেকে জামাত বেরিয়ে আসতে পারে। এটা সবচেয়ে বড় সুবিধা তার জন্য ছিল। এখন এনসিপিকে 10 সিট দিক বা 30 সিট দিক, এনসিপি থাকলেই আসলে ব্যাপারটা হয়ে যায়, তার পারপাস সার্ভ হয়ে যায়। জামাতের সব দিকে গেইন, এবং এখন জামাত 30টা সিটও ছাড়তে রাজি হচ্ছে না, এই সম্ভাবনা অন্তত আমরা দেখছি। এটা জাতীয় পত্রিকা, মিডিয়া এটা কিছু ভিত্তির কারণেই হয়তো করেছে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, এনসিপির 30টা সিটের ডিলও আমার কাছে ঠিক মনে হয়নি, কারণ তারা অনেক কিছু হারিয়েছে। আমি বারবার বলছি যে দল হিসেবে এনসিপির জন্য এটা একটা ডিজাস্টার তৈরি করতে পারে। অনেকে বলছেন বিএনপির সাথে জামাত ছিল, কথাগুলো অনেকবার বলেছি, আবার এখানে প্রসঙ্গ আসলো বলে বলছি। জামাত বিএনপির সাথে বা অন্য ইসলামী দল বিএনপির সাথে গেছে। এখনও একটা দল বিএনপির 4টা সিটে ছাড় পেয়েছে, জমিয়তে উলামা ইসলাম। আর এখানে যেটা হচ্ছে, একটা ধর্মীয় জোটের সাথে এনসিপি গেছে, এবং জামাতকে শুধু ধর্মীয় প্রশ্নে না, 71 প্রশ্নেও প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ করেছে রিপিটেডলি এনসিপির নেতারা। শুধু তাই না, যে সংস্কারের জন্য তাদের এক ধরনের একমত আছে বলে বলছে, এটাও ঠিক না, কারণ আমরা এটা খুব স্পষ্টভাবে জানি। জনাব নাহিদ ইসলাম, এনসিপির প্রধান, খুব শক্ত ভাষায় জামাতকে সংস্কারের আলাপ, জুলাই সনদ নষ্ট করার জন্য অভিযুক্ত করেছেন, যখন তারা লোয়ার হাউসে পিয়ার নিয়ে মাঠে শোরগোল করছিল। তো কোনো কিছুতেই তো আসলে জামাতের পক্ষে তারা ছিলেন না, তাদের সর্বোচ্চ নেতৃত্ব। সেখানে তারা গেলেন, গিয়ে তাদের এই রকম স্যাক্রিফাইস করলেন। তারা ভাবলেন যে একা নির্বাচন করার মতো প্রেক্ষাপটে ও পরিস্থিতিতে তারা নেই, কিন্তু এখন তারা ডিসিভড হচ্ছেন। রাজনীতি আসলে এরকমই কঠিন, যদি ঘটনাটা এরকম ঘটে, 35-এর কমও যদি, আমি আবার বলছি, এটা 50-60-এর অ্যাটলিস্ট বার্গেইন না, এটা কনফার্ম তাদের হচ্ছে, বার্গেইন আরও বেশি করে করা দরকার ছিল। কারণ হলো জামায়াতের এনসিপিকে লাগবে, কিন্তু এখন সমস্যা যেটা হয়েছে, এখন আর ফিরে আসার উপায় নেই। এনসিপি দীর্ঘদিন বিএনপির সাথে খুবই আকাশকুসুম ধরনের নেগোশিয়েট করেছে বলে শোনা যায়। বিএনপি সেটা থেকে মোটামুটি একটা গ্রহণযোগ্য জায়গায় আসতে চেয়েছিল, কিন্তু এনসিপি তখন সেটা করেনি। তারা ভেবেছিল তারা জামাতের সাথেও নেগোসিয়েশন করার মাধ্যমে তারা পরিস্থিতিকে অনেক বেশি পাল্টে ফেলতে পারবে, কিন্তু আমরা দেখলাম আসলে এটা হয়ে উঠলো না। বিএনপি শেষ পর্যন্ত সরে গেছে, তাতে এনসিপির জামাত ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং জামাত এটাও এখন বুঝতে পারে, কারণ হচ্ছে এখানে তারা যদি শেষ পর্যন্ত এই ছাড়গুলো না দেয়, তারা জানেন এনসিপি যাওয়ার কোনো জায়গা নেই, সত্যিই নেই। কারণ এনসিপি এখন, আমি যতদূর জানি, 30টার বেশি বা যতগুলো সিটে দিয়েছে, এর বাইরে এনসিপি মনোনয়নপত্র দাখিল করেনি। এটা যদি হয়ে থাকে, তাহলে এটা ভয়ঙ্কর একটা প্রতারণা হবে। কারণ এনসিপির একই সিটগুলোতে জামাত প্রার্থী দিয়েছে, অন্তত এই নিউজ দেখে মনে হয়, আমি জানি না এনসিপি যেগুলোতে তাদের প্রার্থী দিয়েছে সেগুলোতে জামাত যদি প্রার্থী না দিত, তাহলে তো ছাড়বো না এই প্রশ্ন আসতো না। তার মানে জামাত ওগুলোতেও প্রার্থী দিয়েছে। কিন্তু আমরা যতদূর জানি এনসিপি তারা যে সিটগুলো চায়, তারা সম্ভবত 30-এর বেশি দিয়েছে, প্রায় 50-এর মতো দিয়েছে, কিন্তু এর বাইরে কোথাও তারা আর প্রার্থী দেয়নি। তাহলে যদি তারা এই 10টা 15 বা 20-এও যদি হয়, তাদের কথা যদি রাখা না হয়, এনসিপি চাইলেও বাইরের সিটগুলোতে আর পার্টিসিপেট করতে পারছে না, কারণ মনোনয়নের আর কোনো রকম কোনো সুযোগ নেই। সো এটা একটা ডিজাস্টারাস পরিস্থিতি, এবং জামায়াত যদি এই কাজটা এনসিপির সাথে করে থাকে, এটা একটা মারাত্মক ধরনের প্রতারণা হিসাবেই পড়তে হবে। যে দলটি সৎলোকের শাসনের কথা বলে, তারা এই প্রতারণা করছে কিনা, করবে কিনা, আমাদের সামনে খেয়াল রাখা দরকার আছে। তবে আমি একেবারেই অবাক হব না, কারণ জামাতের এই দ্বিচারিতা কোনো নতুন বিষয় না। দ্বিচারিতা এগুলো অনেক পুরনো বিষয়। ছোট্ট একটা জায়গা স্মরণ করিয়ে শেষ করতে চাই। 86 সালের নির্বাচনের কথা সবাই একমত হয়েছিল যে নির্বাচনে যাবে না, এরশাদের অধীনে শেখ হাসিনা তো ঘোষণা করেছিলেন জাতীয় বেঈমান হবে যারা যাবে। তার পরদিনে তিনি যাওয়ার ঘোষণা দেন, এবং জামায়াতে ইসলামী হাসিনার সাথে সেই নির্বাচনে গিয়েছিল। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।